আজকে আমরা দেখব ডাবল হ্যাশিং। তো ডাবল হ্যাশিং এর ক্ষেত্রে যেটা হবে যে আমরা যখন কোনো একটা কি ভ্যালু এর জন্য হ্যাশ ভ্যালু বের করব, সেখানে আমরা শুধুমাত্র একটা অক্সিলারি হ্যাশ ফাংশন না, রাদার স্টেপ সাইজ নির্ণয় করার জন্য আরেকটা অক্সিলারি হ্যাশ ফাংশন বের করব। তাহলে আমরা যদি এখানে দেখি যে এখানে ডাবল হ্যাশিং এর ক্ষেত্রে যেহেতু দুইটা হ্যাশ ফাংশন ইউজ করা হচ্ছে, দুইবার হ্যাশ করা হচ্ছে, তাই এটাকে ডাবল হ্যাশিং বলা হয়। তাহলে আমরা একটু দেখি যে এখানে H1 কে বলতে কি বোঝাচ্ছে আর H2 কে বলতে আসলে কি বোঝাচ্ছে। তাহলে আমরা যদি ডাবল হ্যাশিং এর ক্ষেত্রে হ্যাশ ফাংশনটা দেখি, যে হ্যাশ ফাংশনটাকে এভাবে রিপ্রেজেন্ট করা হয় H অফ কে। কে হচ্ছে যে এলিমেন্টটাকে আমি ইনসার্ট করতে চাই, আর আই হচ্ছে প্রোব নাম্বার, তাই না? যে কলিশন হলে তখন আমরা আই এর ভ্যালু ওয়ান ওয়ান করে বাড়িয়ে নেক্সট কোন স্লটে আমরা সার্চ করতে যাব সেটা আমরা ফাইন্ড করি। তাহলে এটাকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়, একটা হ্যাশ ফাংশন থাকবে H1 কে, এরপর হচ্ছে আই, আই হচ্ছে প্রোব নাম্বার, এটাকে আমরা নাম্বার অফ কলিশন হিসেবেও চিন্তা করতে পারি। তারপরে সেটাকে আমরা ফাইনালি টেবিল সাইজ দ্বারা মোড করে দিব। এখানে H1 কে, এটা একটা হ্যাশ ফাংশন, এটা যেটা করবে তোমাকে ইনিশিয়াল প্রোবটা দিবে, যে ইনিশিয়ালি এলিমেন্টটা কোন স্লটে হ্যাশ হবে। যদি সেখানে এমটি থাকে তাহলে তো আমরা ওই স্লটে এলিমেন্টটাকে ইনসার্ট করে দিব। আর যদি ফুল হয় তখন আমরা কি নেক্সট স্লট সার্চ করবো, আর নেক্সট স্লট সার্চ করার জন্য আমার স্টেপ সাইজ কেমন হবে, যে কতটুকু দূরে দূরে গিয়ে আমি নেক্সট স্লটটা সার্চ করব, তার জন্য হচ্ছে এই H2 ফাংশনটা। এবং H2 কে আমরা স্টেপ সাইজ হিসেবে চিন্তা করতে পারি। হচ্ছে স্টেপ সাইজ। ঠিক আছে, তাহলে আমরা আগের যে লিনিয়ার প্রবিং এবং কোয়াড্রেটিক প্রবিং এ দেখেছিলাম, সেখানে কিন্তু স্টেপ সাইজ কি ভ্যালুর উপর ডিপেন্ড করতো না। যে যদি মাল্টিপল এলিমেন্টে কি ভ্যালু সেম স্লটে ইনিশিয়ালি প্রোব হয়, তাহলে তারা কিন্তু সেম স্টেপ সাইজ ফলো করেই কি করে, নেক্সট স্লট সার্চ করে, তাদের প্রব সিকোয়েন্স সেম হয়ে যায়। এর জন্য কি, প্রব সিকোয়েন্স সেম হলে কলিশন তো বেশি হবেই। এর জন্য ডাবল হ্যাশিং যে কাজটা করে, যে এই যে যদি মাল্টিপল কি ভ্যালু ধরলাম আমি X1 এবং X2, এদের H1 এর ভ্যালু সেম আসলো, যে তার মানে কি ইনিশিয়ালি তারা কোন একটা সেম স্লটে হ্যাশ হলো, যে মাল্টিপল এলিমেন্ট ইনিশিয়ালি সেম স্লটে হ্যাশ হলো। কিন্তু যখন আমরা কলিশন রিজলভ করতে যাই, লিনিয়ার প্রবিং বলি বা কোয়াড্রেটিক প্রবিং বলি, তারা সেম স্টেপ সাইজ ফলো করে। যেমন আমরা যদি শুধু আই এর ফাংশন হিসেবে চিন্তা করি, তাহলে প্রত্যেকেই কি একদম ইমিডিয়েট নেক্সট স্লট গুলোতেই সার্চ করতে যাবে, সবগুলো কি ভ্যালু। কিন্তু ডাবল হ্যাশিং যে কাজটা করে, যে না, এক একজনের জন্য স্টেপ সাইজ এক এক রকম হবে, এবং সেটা আমরা H2 ফাংশন থেকে বের করব। তাহলে চলো আমরা একটা প্র্যাকটিস করি। যে এখানে ধরে নিলাম আমাদের একটা হ্যাশ ফাংশন দেয়া আছে, এখানে যেহেতু দুইটা অক্সিলারি হ্যাশ ফাংশন, কাজে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ডাবল হ্যাশিং। তারপরে দুইটা হ্যাশ ফাংশনের ভ্যালু অলরেডি আমাদের প্রোভাইড করা আছে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে শুধু কম্পিউট করে ভ্যালুগুলোকে টেবিলে স্টোর করা। ওকে, তাহলে প্রথমে আমরা দেখো এখানে কত দ্বারা মড করছে আমার ফাইনাল যে হ্যাশ ফাংশনটা, সেটা কত দ্বারা মড করছে 7, তাহলে আমাদের টেবিল সাইজ কত হবে 7। তাই প্রথমে আমি 7 সাইজের একটা টেবিল ড্র করে দিলাম। এবার আমরা প্রথমে আসি যে ইনসার্ট 76। তাহলে প্রথমে আমরা কি করব, আগে আমরা H1 কে এর ভ্যালুটা বের করে ফেলি। তাহলে H1 76, তাহলে H1 এর ভ্যালু হচ্ছে কে পার্সেন্টেজ 7, তাহলে 76 পার্সেন্টেজ 7, এটার ভ্যালু আসবে হচ্ছে 6। তাহলে আমার একদম শুরুতে, আর H2 কে এর ভ্যালু চাইলে আমি বের করে রাখতে পারি, যে H2 76, বাট এই কেসে এটা আপাতত দরকার হবে না। এটা কেন দরকার হবে না সেটা আমরা ক্যালকুলেট করেই বুঝবো। তাহলে আমরা কে, কে মানে হচ্ছে 76 0, প্রথম আমরা হ্যাশ ভ্যালুটা বের করি। এটা কিভাবে কম্পিউট করছে, যে প্রথমে H1 76 প্লাস আই, এখানে আই এর ভ্যালু কত 0, H2 76। তাহলে প্রথম যে কম্পিউটেশনটা, এবং এটাকে 7 দ্বারা মড করতে হবে। প্রথম কম্পিউটেশনের ক্ষেত্রে কি, আমরা আমাদের যে স্টেপ সাইজ বা H2 এর ভ্যালুকে 0 দ্বারা যেহেতু মাল্টিপ্লাই করে দিচ্ছি, কাজে এই ভ্যালুটা কিন্তু 0 হয়ে যাবে। তো প্রথমবার কম্পিউটেশনের সময় আমার H2 এর ভ্যালু দরকার হচ্ছে না। তাহলে আমাদের H1 76 এর ভ্যালু পেলাম 6 + 0, কারণ এখান থেকে আমি 0 কম্পিউট হলো পার্সেন্টেজ 7, এটার ভ্যালু পেলাম হচ্ছে 6। তাহলে আমরা দেখি টেবিলে 6 নম্বর স্লটটা এমটি, তাহলে সুন্দরভাবে এখানে 76 কে আমি ইনসার্ট করে দিলাম। এবার নেক্সট এলিমেন্টটা, তাহলে এটাকে ইনসার্ট করা শেষ, এবার 40 কে ইনসার্ট করতে আসি, ইনসার্ট 40। তাহলে সেম ভাবে কি করব, আগে H1 40 বের করে নিই। এই H1 40 আসলে কি দিবে, ইনিশিয়াল প্রব, তাই না? যে ইনিশিয়ালি কোথায় আমি ওকে স্টোর করতে চাই। তাহলে এটা হচ্ছে 40 পার্সেন্টেজ 7, এবং এটার ভ্যালু আসবে 5।
H2 এর ভ্যালু এই কেসও আমাদের আসলে দরকার হবে না, তোমরা কম্পিউট করে ফেলো। কিন্তু আমাদের যেহেতু দরকার হবে না, আমি এই কেসে করছি না। তাহলে 40 এর জন্য প্রথম হ্যাশ ভ্যালুটা বের করি। তাহলে সেটা কি হবে? 5 + 0, তাই না? পার্সেন্টেজ 7। এবং এটার ভ্যালু কত আসছে? 5। তাহলে আমরা দেখছি টেবিলের 5 নম্বর স্লটও কি এমটি, তাহলে সুন্দরভাবে এখানে 40 কে আমি ইনসার্ট করে দিলাম। এরপরে আসি, তাহলে এখানে কি করেছিলাম? 40 এখানে ইনসার্টেড হয়েছিল আর 76 এখানে। তাহলে এই দুটাকে ইনসার্ট করা শেষ, এবার আমরা 47 কে ইনসার্ট করতে আসি। তাহলে ইনসার্ট 47। তাহলে প্রথমে H1 47 বের করে নেই। তাহলে সেটা আসবে 47 × 7, যেটার ভ্যালু হচ্ছে 5। আর H2 47 এর ভ্যালু বের করে নিই, সেটা হচ্ছে 5 - 47 % 5। তাহলে এটার ভ্যালু হচ্ছে 47 % 5 হচ্ছে 2, তার মানে হচ্ছে 3 আসবে। তাহলে আমরা প্রথম হ্যাশ ভ্যালুটা বের করি। কি বলেছি? H1 কে এটা আমাকে কি দিবে বলতো? এটা হচ্ছে আমাকে ইনিশিয়াল প্রোবটা দিবে, ইনিশিয়াল প্রোব, যে শুরুতে কোন স্লটে আমি ওকে ইনসার্ট করতে যাব। আর H2 কে আমাকে কি দিবে? স্টেপ সাইজ। যদি কলিশন হয় তাহলে আমি কত ঘর পর পর নেক্সট স্লটকে সার্চ করব। তাহলে আমরা প্রথমে প্রথমে দেখি যে কে এর ভ্যালু এখানে কত? 47। তাহলে এটার ভ্যালু হবে, যে ফর্মুলা কি বলে, H1 কে প্লাস I × H2 কে, একদম শুরুতে প্রব নাম্বার কত? 0। এই জিরোকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, শুরুতে তো আসলে কোনো কলিশন এখনো হয়নি। তাহলে এই ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে 5 + 0 % 7, এটা 5। কিন্তু আমি 5-এ গিয়ে কি দেখছি বলতো? এখানে অলরেডি একটা এলিমেন্ট আছে না, কলিশন হলো। তাহলে এবার আমরা নেক্সট স্লট সার্চ করি। 47 1, তাহলে 1 ইন্ডিকেট করে একটা কলিশন হয়েছে। তাহলে 5 × এর ভ্যালু 1, আর H2 এর ভ্যালু কত বের করেছি? 3। তার মানে কি 3 করে স্টেপ সাইজ বাড়বে, এবং এটাকে আমি কত দিয়ে পার্সেন্টেজ করব? 7 দিয়ে। তাহলে এটার ভ্যালু কত আসে? 5 + 8 % 7, যেটা হচ্ছে 1। এখন তার মানে দেখো 1 নম্বর স্লটে কি আমার এমটি, তাহলে এখানে আমি 47 কে ইনসার্ট করে দিলাম। এবার আমরা আসি যে ইনসার্ট পরের এলিমেন্টটা 55। 55 কে ইনসার্ট করতে যাই, তাহলে প্রথমে H1 55। তাহলে 55 কে যদি 7 দ্বারা ভাগ করি, উম, এটা আসবে হচ্ছে 6। এটা আসবে হচ্ছে 6, কারণ 7 × 7 = 49। এটা 6 আসলো। আর H2 55 এর মান বের করি, সেটা হচ্ছে 5 - 55 % 5, এই ফাংশনটা ইউজ করে। এবং তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে, এটা আসবে 0। তাহলে এটার ভ্যালু হচ্ছে 5। তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি যে এই 6 কি ইন্ডিকেট করছে? এটা হচ্ছে ইনিশিয়াল প্রোব, মানে শুরুতে কোথায় ইনসার্ট করতে চাইবো। আর এই 5 কি ইন্ডিকেট করছে? স্টেপ সাইজ, যে আমার যদি কলিশন হয় তাহলে আমি কত স্টেপ সাইজ করে নেক্সট স্লট সার্চ করতে যাব। তাহলে এখানে খেয়াল করো, এই যে 47 ওর জন্য স্টেপ সাইজ কত? 3। আবার 55 ওর জন্য স্টেপ সাইজ কত? 5। তার মানে কি ডিফারেন্ট এলিমেন্টের জন্য স্টেপ সাইজ কি ডিফারেন্ট হচ্ছে। কিন্তু লিনিয়ার প্রোবিং আর কোয়াড্রেটিক প্রোবিং এর জন্য কিন্তু আমরা দেখেছিলাম যে সবার জন্য কিন্তু স্টেপ সাইজ আসলে সেমই হতো। ঠিক আছে, আমরা আবার ক্যালকুলেশনে ব্যাক করি। তাহলে আমরা প্রথমে H55 কমপ্লিট করতে যাই। এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু আসবে হচ্ছে 6 × 7, যেটা হচ্ছে 6। আর 6 নম্বর স্লটে আমরা দেখছি অলরেডি এলিমেন্ট আছে। এরপরে তাহলে আমরা নেক্সট স্লট ফাইন্ড করতে যাই। তাহলে 6 + 1 × H2 এর ভ্যালু হচ্ছে 5 % 7। এটার ভ্যালু হচ্ছে 11 % 7। এটা কত আসে? 4 আসে। তার মানে 4 নম্বর ইন্ডেক্সে আমি 55 কে ইনসার্ট করে দিব। তাহলে এখানে আমরা 4 নম্বর ইন্ডেক্সে গিয়ে 55 কে ইনসার্ট করে দিলাম। Okay, তাহলে আমাদের এখানে 47, 4 নম্বরে 55, এখানে ছিল হচ্ছে 40, আর এখানে হচ্ছে 76। তাহলে এবার আমরা 10 কে ইনসার্ট করতে আসি। ইনসার্ট 10। তাহলে প্রথমে H1 10 বের করে নিই। 10 % 7, যেটা হচ্ছে 3। তাহলে 3 নম্বর ইন্ডেক্সে সুন্দরভাবে, আচ্ছা যদি একটু কম্পিউট করেই নিই, যে H10 সেটার ভ্যালু আসবে 3 % 7, which is equal to 3। তার মানে 3 নম্বর ইন্ডেক্সে আমি 10 কে ইনসার্ট করে দিলাম। তারপরে হচ্ছে লাস্ট ভ্যালু ইনসার্ট 93।
তাহলে 93 কে ইনসার্ট করতে যাই, প্রথমে H1 এর ভ্যালু বের করে নিলাম। 90, এটার ভ্যালু আসবে হচ্ছে 2। তাহলে প্রথমে 2 নম্বর ইন্ডেক্সে এটা ইনসার্ট করে দিলাম। তাহলে এভাবে আমরা ডাবল হ্যাশিং ব্যবহার করে এলিমেন্ট গুলোকে টেবিলে ইনসার্ট করতে পারি। তো ডাবল হ্যাশিং এর সুবিধা কি, যে ডাবল হ্যাশিং এ মাল্টিপল কি ভ্যালু যদি সেম স্লটে হ্যাশও হয়, তাদের স্টেপ সাইজ কিন্তু ডিফারেন্ট হবে। ঠিক আছে। এবং আমরা যদি একটু ব্রিফলি আলোচনা করতে চাই যে ডাবল হ্যাশিং এর ক্ষেত্রে আসলে কিভাবে কোন একটা এলিমেন্ট তার নেক্সট স্টেপ সাইজ নিয়ে ডিল করে, যে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের অরিজিনাল টেবিল। এবং লিনিয়ার প্রবিং এর ক্ষেত্রে যেটা হতো, যে আমরা যদি প্রথমে লিনিয়ার প্রবিং নিয়ে একটু আলোচনা করি, লিনিয়ার প্রবিং, তখন যেটা হতো, মনে করো মাল্টিপল এলিমেন্ট, মনে করো ফাংশনটা হচ্ছে এরকম, HK, H1 কে, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ফাংশন। এখানে থ্রাইস আই হচ্ছে স্টেপ সাইজ ডিটারমাইন করে। তার মানে 3 ঘর পর পর গিয়ে সে হচ্ছে নেক্সট স্লট সার্চ করবে। ধরে নিলাম X1, সে ইনিশিয়ালি এই স্লটে হ্যাশ হলো। এবং সে কি করবে, যদি এখানে মনে করো কোনোভাবে কলিশন হয়, তাহলে সে নেক্সট কোন স্লটে যাবে, 3 ঘর পরে যে একটা স্লট আছে সেখানে যাবে। এখানেও যদি কলিশন হয়, তাহলে আবার সেম ভাবে 3 ঘর পরে স্লটে সার্চ করতে যাবে। এখানেও যদি কলিশন হয়, তাহলে আবার সেম ভাবে 3 ঘর পরে সে সার্চ করতে যাবে। আবার ধরে নিলাম অন্য আরেকটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে X2, এবং সেও সেম পজিশনেই ইনিশিয়ালি হ্যাশ হচ্ছে। তাহলে সে কলিশন রিজলভ করার জন্য নেক্সট কোন স্লটে যাবে? যেহেতু এটা লিনিয়ার ফাংশন, আর এখানে আমরা কলিশন রিজলভ করার জন্য যে ফাংশনটা ইউজ করছি সেটা কিন্তু কি ভ্যালুর উপর ডিপেন্ড করে না, সবাই কিন্তু আই এর উপর ডিপেন্ড করে। এবং এই আই কি থ্রাইস আই, তার মানে যে কোনো এলিমেন্টে কি থ্রাইস আই করে স্টেপ সাইজ নেবে। তাহলে X2 ও সেও কি করবে, 3 ঘর করে স্টেপ সাইজ নেবে। তাহলে কি তারা সেম সিকোয়েন্স ফলো করেই কি কলিশন রিজলভ করতে চাইবে? তাহলে সেম সিকোয়েন্সই যদি তারা তারা ফলো করে, তাহলে কি এখানে গিয়ে আবার X2 কি কলিশন ফেস করলো, এখানে গিয়ে আবার X2 কলিশন ফেস করলো, এখানে গিয়েও কি X2 কলিশন ফেস করলো, তাহলে কি কলিশন রেট বেড়ে যাবে। কোয়াড্রেটিক প্রবিং এর ক্ষেত্রে আসলে সেম জিনিস হয়, কারণ কি তখন কিন্তু আমরা যে ফাংশন ইউজ করে কলিশন রিজলভ করি, সেটা কিন্তু কি ভ্যালুর উপর ডিপেন্ড করে না। কিন্তু আমরা যখন ডাবল হ্যাশিং ইউজ করি, ডাবল হ্যাশিং, আমরা কিন্তু দুইটা হ্যাশ ভ্যালু, যে একটা H1 যেটা আমাকে ইনিশিয়াল প্রোব দেয়, আর একটা হচ্ছে H2 যেটা আমাকে স্টেপ সাইজ দেয়। তো আমরা যদি এরকম একটা টেবিল চিন্তা করি, যে আমাদের এরকম হতে পারে যে আমরা যদি একটা ভালো হ্যাশ ফাংশন আসলে ডিফাইন করতে পারি, যে মনে করো H1 X1, এটার ভ্যালু মনে করো হচ্ছে কিছু একটা পেলাম 1, আর H2 X1, এটার ভ্যালু পেলাম হচ্ছে মনে করো 3। তাহলে 1 কি ইন্ডিকেট করে, সে ইনিশিয়ালি 1 নম্বর স্লটে হ্যাশ হবে। আর যদি এখানে কলিশন হয়, তাহলে সে 3 ঘর পরে গিয়ে কলিশন রিজলভ করতে যাবে, 3 ঘর পরে গিয়ে। আর আমি আরেকটা ভ্যালু চিন্তা করলাম ডাবল হ্যাশিং এর ক্ষেত্রে, এই X2, তাহলে প্রথমে ধরে নিলাম যে X2 এর জন্য ইনিশিয়াল প্রপ সেম, সেটা 1। কিন্তু যেহেতু H2 যেটা স্টেপ সাইজ ডিটারমাইন করে, সেটা হচ্ছে কি ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট, এটা হয়তো ভিন্ন একটা ভ্যালু দিবে 2। তাহলে X1 ও X2 ও শুরুতে সেম স্লটে হ্যাশ হচ্ছে, কিন্তু এই কলিশন রিজলভ করার জন্য কিন্তু 2 ঘর করে স্টেপ সাইজ নিবে। 2 ঘর করে যদি স্টেপ সাইজ নেয়, তাহলে সে কিন্তু অন্য স্লট গুলো সার্চ করছে, X1 থেকে ডিফারেন্ট স্লট সার্চ করছে। তাহলে কি এখানে কলিশন কমে যাচ্ছে। তো ডাবল হ্যাশিং এর সুবিধা হচ্ছে এটাই, যেহেতু স্টেপ সাইজ কি ভ্যালু এর উপরে ডিপেন্ড করে, তো সবার জন্য কিন্তু প্রপ সিকোয়েন্স আলাদা হবে না। কিন্তু আরেকটা জিনিস, যে আমি স্টেপ সাইজ যদি 2 হয়, আমি কিন্তু পরের সিকোয়েন্সটা ফিক্স। কেন, যে আমি যদি X1 এর জন্য সিকোয়েন্স ডিটারমাইন করতে যাই, তাহলে সিকোয়েন্সটা কেমন হবে? আমি যদি এই কেসে X1 এর জন্য, সে শুরুতে 1-এ যাবে। 1-এ যদি কলিশন হয়, তাহলে সে তার স্টেপ সাইজ কত, 3, তার মানে 3 ঘর পরে, 1 থেকে 3 ঘর পরে মানে 4-এ যাবে। এখানেও যদি কলিশন হয়, তাহলে আবার সে কি করবে, এর থেকে 3 ঘর পরে যাবে, সেটা কত হবে, 7। এরপরে যদি এখানেও কলিশন হয়, তাহলে এর থেকে সে 3 ঘর পরে সার্চ করবে। তাহলে এরকম একটা সিকোয়েন্স সে ফাইন্ড করবে। তার মানে ইনিশিয়াল প্রব আমরা ক্যালকুলেট করলাম, আর স্টেপ সাইজ যদি আমি জানি, বাকি সিকোয়েন্সটা কিন্তু ফিক্স হয়ে যাবে। আবার আমি যদি X2 এর জন্য চিন্তা করি, যে X2 এর জন্য তাহলে সিকোয়েন্সটা কেমন হবে, সে প্রথমে যদি 1-এ হ্যাশ হলো, তাহলে তার স্টেপ সাইজ কত, কলিশন হলে সে কত ঘর পরে যাবে, 2 ঘর পরে যাবে মানে 3। এখানেও যদি কলিশন হয়, তাহলে সে তার 2 ঘর পরে যাবে মানে 5। এখানেও যদি কলিশন হয়, তার 2 ঘর পরে যাবে 7। আমার খেয়াল করো, দুজন কিন্তু দুইটা ডিফারেন্ট প্রপ সিকোয়েন্স ফলো করছে। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল প্রপ,
আর ইনিশিয়াল প্রবের পর আমি যদি স্টেপ সাইজটা জানি, বাকি সিকোয়েন্সটা কিন্তু আমার জানা। তাহলে এখন আমার কথা হচ্ছে যে ডাবল হ্যাশিং এর ক্ষেত্রে তাহলে টোটাল প্রবাবল প্রব সিকোয়েন্স কি হতে পারে? তাহলে ডাবল হ্যাশিং এর ক্ষেত্রে আমরা যদি মনে করি আমার টেবিল সাইজ হচ্ছে এরকম 0 1 2 3 4। এখন ইনিশিয়াল প্রপ, মনে করো মাল্টিপল এলিমেন্টে ইনিশিয়াল প্রপ 0 হলো, কিন্তু তাদের জন্য নেক্সট প্রপ সিকোয়েন্সটা, তাদের স্টেপ সাইজ কি ডিফারেন্ট হতে পারে। সে এরপরে কি 1 সাইজের স্টেপ নিতে পারে, 2 সাইজের স্টেপ নিতে পারে, 3 সাইজের স্টেপ নিতে পারে, 4 সাইজের স্টেপ নিতে পারে, অথবা 0 সাইজের একটা স্টেপ হয়তো কম্পিউট করতেও পারে। আবার যদি আমাদের ইনিশিয়াল প্রব হয় 1, তাহলে তার জন্য নেক্সট পসিবল স্টেপ সাইজ কত হতে পারে, এই 5টা স্লটের মধ্যে যে কোনো একটা স্লট। আবার যদি ইনিশিয়াল প্রব 2 হয়, তাহলে নেক্সট স্টেপ কি কি ভ্যালুর উপর ডিপেন্ড করবে। কিন্তু এর পরে যে সিকোয়েন্সটা ফলো করবে সেটা কিন্তু ফিক্সড। এর পরে যে সিকোয়েন্সটা ফলো করবে সেটা হচ্ছে ফিক্সড। কেন? যে মনে করি ইনিশিয়াল প্রব যদি 0 হয় আর স্টেপ সাইজ 1 হয়, তাহলে সে 0 এর পর 1-এ যাবে, এরপরে 2-তে যাবে, এরপরে 3-তে যাবে। কিন্তু ইনিশিয়াল সিকোয়েন্স যদি 0 হয় আর স্টেপ সাইজ যদি 2 হয়, তাহলে সে 2 এর পরে 4-এ যাবে, 4-এর পরে 6-এ যাবে। আবার ইনিশিয়াল প্রব যদি 0 হয় আর স্টেপ সাইজ যদি 3 হয়, তাহলে কি প্রথমে 3-তে যাবে, তারপরে 6-এ যাবে। বা এই কেসে হয়তো আবার আমি মড করে নিব ভ্যালুটাকে, কিন্তু পরবর্তী সিকোয়েন্সটা কিন্তু ফিক্স। আমরা জানি যে এরপরে সে কোন সিকোয়েন্স ফলো করে স্লট সার্চ করবে বা প্রোব করবে। তাহলে টোটাল পসিবল কয়টা ভ্যালু হতে পারে? এখানে কয়টা পসিবল স্লট আছে? 5টা, তাই না? 5টা পসিবল স্লট, আর প্রত্যেকের জন্য স্টেপ সাইজ কত হতে পারে? 5। তাহলে 5 × 5। আমরা যদি চিন্তা করি ডাবল হ্যাশিং এর ক্ষেত্রে টোটাল পসিবল প্রব সিকোয়েন্স, যে আমার ইনিশিয়াল প্রব হতে পারে 5টা স্লটের মধ্যে যে কোনো স্লট, আর যে কোনো একটা স্লটে যদি সে হ্যাশ হয়, তাহলে নেক্সট স্টেপ সাইজ কি হতে পারে? এই 5টা স্লটের মধ্যে যে কোনো একটা স্লট হতে পারে। তাহলে প্রত্যেকটার জন্য, যে 0 এর জন্য 5টা অপশন, 1 এর জন্য নেক্সট স্টেপ সাইজ হতে পারে 5টা ভ্যালুর মধ্যে যে কোনো একটা। কারণ কি, কি ভ্যালু কি কি এই যে স্টেপ সাইজ, এটা কিন্তু কি ভ্যালুর উপর ডিপেন্ড করে, এবং কি ভ্যালু প্রবাবল ভ্যালু গুলো কি এই স্লট গুলোর যে কোনো একটার মধ্যেই থাকবে। কাজেই আমরা বলতে পারি যে ডাবল হ্যাশিং এর জন্য টোটাল পসিবল প্রপ সিকোয়েন্স হচ্ছে m × m, m²। কিন্তু অরিজিনালি আমরা কি পেতাম বলতো? অরিজিনালি আমরা আসলে m ফ্যাক্টোরিয়ালটা প্রপ সিকোয়েন্স পসিবল হতো, কারণ আমরা জানি যে 5টা বস্তুকে বা m সংখ্যক বস্তুকে যদি আমি সাজাতে চাই, তাহলে m ফ্যাক্টোরিয়ালটা সিকোয়েন্স সম্ভব। কিন্তু আমরা লিনিয়ার এবং কোয়াড্রেটিকের জন্য পেয়েছিলাম m, আর ডাবল হ্যাশিং এর জন্য পেলাম m²। তাহলে আমরা বলতে পারি অবশ্যই যে আমার এখানে টেবিল সাইজ টোটাল হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, মানে 120টা পসিবল ছিল। আর লিনিয়ার এবং কোয়াড্রেটিক প্রবিং এর জন্য আমরা 5টা সিকোয়েন্স পেতাম। কিন্তু আমি ডাবল হ্যাশিং এর জন্য কি আসলে 25টার মতন সিকোয়েন্স পাবো। তাহলে কি যত বেশি প্রপ সিকোয়েন্স বা ইউনিক সিকোয়েন্স জেনারেট করবে, নাম্বার অফ কলিশন তত কম হবে। নাম্বার অফ কলিশন কম হলে কি হবে বলতো? আমার সার্চিং কি আরো ইফিশিয়েন্ট হবে না? তাহলে আমরা বলতে পারি যে লিনিয়ার এবং কোয়াড্রেটিক সার্চিং এর চেয়ে কি ডাবল হ্যাশিং বেশি ইফিশিয়েন্ট। কারণ এখানে কি নাম্বার অফ সিকোয়েন্স বেশি হওয়ার কারণে কি কলিশন হওয়ার রেট কমে যায়। তাহলে এখানে আমরা সামারি একটাই, আমাদের গুড হ্যাশ ফাংশন ইউজ করতে হবে। আমাদের কি করতে হবে? যে গুড হ্যাশ ফাংশন ইউজ করতে হবে। তাহলে আমাদের টার্গেট কি বলতো? যে গুড হ্যাশ ফাংশন, গুড হ্যাশ ফাংশন ইউজ করতে হবে। এখন গুড হ্যাশ ফাংশন আমরা কি বলবো? গুড হ্যাশ ফাংশন আমাদেরকে একটা জিনিস ইনশিওর করবে, সেটা হচ্ছে সিম্পল ইউনিফর্ম হ্যাশিং। সিম্পল ইউনিফর্ম হ্যাশিং। এই সিম্পল ইউনিফর্ম হ্যাশিং কি মনে আছে যে ইচ কি ইজ ইকুয়ালি লাইকলি টু বি হ্যাশ টু এনি স্লট অফ দ্য টেবিল, যে টেবিলের যে কোনো স্লটেই সে হ্যাশ হতে পারে। এবং এই সিম্পল ইউনিফর্ম হ্যাশিং হলে কি হবে? যে আমাদের কি কলিশন কম হবে, যে লেস কলিশন, কলিশন যত কম হবে আমার কি সার্চিং তত ইফিশিয়েন্ট হবে না? ইফিশিয়েন্ট সার্চিং, ইফিশিয়েন্ট সার্চিং। এবং ইফিশিয়েন্ট সার্চিং কি, সেটা কি কনস্ট্যান্ট টাইমে আমরা মোটামুটি নিয়ারলি কনস্ট্যান্ট টাইম, নিয়ারলি কনস্ট্যান্ট টাইমে আমরা সার্চিংটা করতে পারবো। আমাদের টার্গেট তো এটাই ছিল, তাই না? যে কনস্ট্যান্ট টাইমে সার্চিং করা। এবার আমরা আসি যে এই যে আমরা
গুড হ্যাশ ফাংশনের কথা বলছি আর ডাবল হ্যাশিং এর কথাও বললাম, তাহলে ডাবল হ্যাশিং এর ক্ষেত্রে হ্যাশ ফাংশন গুলো কেমন ভাবে চুজ করা উচিত যাতে আমরা এই সিম্পল ইউনিফর্ম হ্যাশিং আসলে ইনশিওর করতে পারি? তো এই ক্ষেত্রে দুইটা পয়েন্ট আছে। যে ডাবল হ্যাশিং এর ক্ষেত্রে আমরা এই যে H2 কে, এটা কি ডিটারমাইন করে? এটা হচ্ছে স্টেপ সাইজ ডিটারমাইন করে। আর এম ছিল হচ্ছে আমাদের টেবিল সাইজ, তাই না? এম হচ্ছে টেবিল সাইজ। এই দুটার মধ্যে একটা রিলেশনশিপ আছে যে ইদার আমি এম কে 2 এর পাওয়ার হিসেবে চুজ করতে পারি, এবং এমন ভাবে আমাদেরকে H2 কে ডিফাইন করতে হবে যেন সেটা অলওয়েজ একটা অড নাম্বার রিটার্ন করে, অথবা এম কে প্রাইম নাম্বার হতে হবে, অথবা এম কে হচ্ছে প্রাইম নাম্বার হতে হবে। তাহলে আমরা দেখি যে এই দুটো অপশন আসলে কেন দরকার। যে প্রথমে আমরা একটা ওয়ে দেখি যে ডাবল হ্যাশিং এর ক্ষেত্রে ডাবল হ্যাশিং এর ক্ষেত্রে এই যে আমরা H1 এবং এম, এই দুটোর মধ্যে একটা রিলেশনশিপ আছে। H1 এবং H2 যেটা আমাকে স্টেপ সাইজ দেয়, আর এম হচ্ছে টেবিল সাইজ, এই দুইটাকে রিলেটিভ প্রাইম হতে হবে, রিলেটিভলি প্রাইম হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন রিলেটিভলি প্রাইম হতে হবে? আমরা তার একটা এক্সাম্পল দেখি। তো প্রথমে আমরা রিলেটিভলি প্রাইম না সেটা ধরে নিলাম। এখন রিলেটিভ প্রাইম বলতে কি বোঝানো হয়? যে দুইটা নাম্বারের মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে তাহলে তাদেরকে রিলেটিভ প্রাইম আমরা বলি। রিলেটিভ প্রাইম কি? যে দুইটা নাম্বারের মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে। যেমন এখানে আমরা ধরে নিলাম যে দুইটা নাম্বার ধরে নিলাম, একটা হচ্ছে 2 এবং 10। এখন একটা জিনিস খেয়াল করো, 2 এবং 10 এর মধ্যে কি কোনো কমন ফ্যাক্টর আছে? হ্যাঁ, অবশ্যই আছে। যে টু কিন্তু আলাদাভাবে প্রাইম না, টেনও, টু কিন্তু আলাদাভাবে প্রাইম, হ্যাঁ টু একটা প্রাইম, কিন্তু 10 কিন্তু প্রাইম না। কিন্তু 2 এবং 10 এর মধ্যে আমরা দেখি কোনো কমন ফ্যাক্টর আছে কিনা। 10 কে আমি কি লিখতে পারি? 2 × 5। আর 2 কে কি লিখতে পারি? 1 × 2। তাহলে 2 এবং 10 এর মধ্যে একটা কমন ফ্যাক্টর হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারবো যে 10 এবং 2 এরা রিলেটিভলি প্রাইম না। এখন আমি মাত্র যেটা বললাম যে আমাদের ডাবল হ্যাশিং এর ক্ষেত্রে H2 কে, যেটা আমাকে স্টেপ সাইজ দিবে, এবং টেবিল সাইজ এম, এদেরকে রিলেটিভলি প্রাইম হতে হবে। তো প্রথমে দেখি যে রিলেটিভলি প্রাইম না হলে সমস্যাটা কি হবে। তো রিলেটিভলি প্রাইম না হলে কি সমস্যাটা হবে সেটা আমরা একটু দেখি। যে আমরা দুইটা ভ্যালু নিয়ে নিলাম, যে আমরা এখানে H2 এটাকে 2 ধরলাম আর টেবিল সাইজকে আমি এম ধরলাম। তাহলে আমরা ধরে নিলাম যে প্রথমে আমরা রিলেটিভলি প্রাইম না এটা ধরে নিই। যে H2 কে আমি ধরলাম 2, এটা আমাকে কি দিবে? স্টেপ সাইজ। যে কলিশন হলে সে 2 ঘর করে আগাবে। আর এম হচ্ছে টেবিল সাইজ, যেটাকে আমি 10 দিলাম। এরা দুজন কি রিলেটিভলি প্রাইম না, কারণ 2 এবং 10 এর মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে 2। তা আমরা ধরে নিলাম ইনিশিয়ালি সে 0 নাম্বার স্লটে প্রব হয়, ঠিক আছে? এই কোনো একটা এলিমেন্ট ইনিশিয়ালি 0 নাম্বার স্লটে প্রব হচ্ছে। তাহলে এখানে যদি কলিশন হয়, সে নেক্সট কত নাম্বার স্লট সার্চ করবে? K1, সেটা হচ্ছে 0+, আই এর ভ্যালু 1 আর স্টেপ সাইজ হচ্ছে 2। তাহলে এরপরে সে 2 নাম্বার স্লট সার্চ করবে। যদি এখানেও কলিশন হয় তাহলে সে নেক্সট কোন স্লট সার্চ করবে? 0। শুরুতে তো 0-তে হ্যাশ হয়েছিল, এবং এখন 2 হচ্ছে আই এর ভ্যালু আর স্টেপ সাইজ হচ্ছে 2, তাহলে 4। তারপরে আমরা এখানেও যদি হচ্ছে হ্যাশ হয়, এখানেও যদি কলিশন হয়, তাহলে নেক্সট কোথায় যাবে? নেক্সট হচ্ছে 6-এ যাবে। এখানেও যদি কলিশন হয় তাহলে নেক্সট হচ্ছে 8-এ যাবে। এরপরে যদি আমরা এরপরেও যদি কলিশন হয়, এরপরে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 0। তোমরা কমপ্লিট করে দেখো, 0+, আই এর ভ্যালু হচ্ছে 5 আর স্টেপ সাইজ হচ্ছে 2। এটাকে আবার কি করতে হবে? 10 দ্বারা মড করতে হবে, এটার ভ্যালু আসবে 0। তাহলে খেয়াল করো, আমি কি আবার 0-তেই ব্যাক করলাম না? তাহলে আমার সিকোয়েন্সটা কি হচ্ছে? যে 0, 2, 4, দুই দুই করে বাড়ছে স্টেপ সাইজ 8। 8-এর পরে আবার কি 0-তেই ব্যাক করছে, 0-এর পরে আবার সে 2-তেই যাবে, 2-এর পরে 4-এই যাবে। খেয়াল করো এই সিকোয়েন্সটা কি রিপিট হচ্ছে না? এখানে কি আমার হাফ অফ দ্য টেবিল না? আর আমার টেবিল সাইজ কত ছিল? টেবিল সাইজ ছিল 10। কিন্তু আমি এখানে যে সিকোয়েন্সটা দেখছি সেখানে কি জাস্ট টেবিলে হাফ অংশই কিন্তু আমি ঘুরে ফিরে সার্চ করছি। তাহলে রিলেটিভলি প্রাইম হলে, প্রাইম না হলে এরকম একটা সিচুয়েশন হচ্ছে। আর যদি রিলেটিভ প্রাইম হতো তখন কি হতো আমরা সেটা একটু দেখি। যে আমরা রিলেটিভলি যদি প্রাইম না হয় তাহলে দেখছি যে আমরা কিন্তু পুরো টেবিলটা আসলে স্ক্যান করছি না, যে আমার কিন্তু একটা সেম সিকোয়েন্সই রিপিট হচ্ছে, এবং এখানে কিন্তু হাফ অফ দ্য ইন্ডিসেস আর মিসিং। যে অর্ধেক ইন্ডিসেস কিন্তু মিসিং। যে আমি কিন্তু 1, 3, 5, 7 বা 9 এই স্লট গুলো কিন্তু কখনোই সার্চ করছি না। তাহলে এখন দেখি যে রিলেটিভলি প্রাইম হলে তখন কি হতো। রিলেটিভলি প্রাইম হলে যেটা হতো যে এখানে আমরা ধরে নিলাম যে এইচ টেবিল সাইজ এম কে আমি 10
করলাম আর ধরে নিলাম কোনো একটা ভ্যালু এর জন্য কি ভ্যালু আসলো 3। তাহলে এখানে 3 এবং 10, 3 কিন্তু প্রাইম নাম্বার, কিন্তু 10 কি প্রাইম নাম্বার না, নট প্রাইম। কিন্তু রিলেটিভ প্রাইম বলতে কি বোঝানো হয়, 3 এবং 10 এর মধ্যে কিন্তু কোনো কমন ফ্যাক্টর নাই। এই যে দুইটা নাম্বারের জিসিডি যদি 1 হয় তাহলে আমরা তাদেরকে বলবো তারা হচ্ছে রিলেটিভলি প্রাইম, কারণ তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। এখন যদি আমরা এরকম রিলেটিভলি প্রাইম রিলেশনশিপ দিয়ে H2 কে এবং N কে ডিফাইন করি, তখন দেখা যাবে আমার হ্যাশ ভ্যালুগুলো এভাবে কম্পিউট হবে। প্রথমে 3, 6, 9, এরপর 2, 5, 8, 1, 4, 7। তার মানে কি আমি টেবিলের সবগুলো স্লটই কি চেক করে ফেলছি না? এখানে কিন্তু কোনো প্রকার রিপিটেশন ছাড়াই আমি কিন্তু টেবিলের সবগুলো স্লটকে কিন্তু স্ক্যান করতে পারছি। যে যদি হ্যাশ করার পরে যদি কলিশন হয়, তাহলে কলিশন হওয়ার পরে যখন আমি কলিশন রিজলভ করতে যাচ্ছি, তখন আমি যে সিকোয়েন্স গুলো চেক করছি সেগুলো কিন্তু বারবার জেনারেট হচ্ছে না। খেয়াল করে আমরা কিন্তু টেবিলের সবগুলো স্লটই মোটামুটি জেনারেট করে ফেলতে পেরেছি। তাহলে রিলেটিভলি প্রাইম হলে আমরা মোটামুটি এটা ইনশিওর করতে পারি যে আমি কলিশন হলে পুরো টেবিলটাই কি ইউনিফর্মলি আসলে স্ক্যান করতে পারবো। এমন হবে না যে কোনো স্লট আমি কখনোই চেক করছি না, যেমন আগের কেসে এরকম হয়েছিল যে মাঝখানে যে স্লট গুলো এগুলো কিন্তু কখনোই আমি চেক করে দেখবো না যে ওগুলো এন্টে আছে কি আছে না। এন্টে থাকলেও কিন্তু আমি সেখানে ইউটিলাইজ করতে পারবো না। কিন্তু যদি আমি রিলেটিভলি প্রাইম হিসেবে ডিফাইন করি, তাহলে কি হচ্ছে বলতো, মোটামুটি সবগুলো স্লটই কি আমি ইউনিফর্মলি স্ক্যান করতে পারছি। তাহলে ডাবল হ্যাশিং এর ক্ষেত্রে আমাদের এই যে H2 কে এবং টেবিল সাইজ কে রিলেটিভলি প্রাইম হওয়া দরকার। এখন এটা কিভাবে এনশিওর করতে পারি সেটাই প্রথমে বলেছিলাম, যে দুইটা ওয়ে আছে। ইদার আমরা এন কে 2 এর পাওয়ার হিসেবে দেখবো, এবং H2 কে এমন ভাবে আমাকে ডিফাইন করতে হবে যেন সে অলওয়েজ একটা অড নাম্বার রিটার্ন করে, অথবা এন এবং এন কে একটা প্রাইম নাম্বার হিসেবে ডিফাইন করলেই হবে। কারণ এন যদি একটা প্রাইম নাম্বার হয় তাহলে কোনো নাম্বারের সাথেই কি তার কোনো কো ফ্যাক্টর থাকবে না, যে তাহলে সে অলওয়েজ H2 এর সাথে রিলেটিভ প্রাইম হিসেবেই থাকবে। এরপর আমরা দেখালাম যে হ্যাঁ, কেন যে ডাবল হ্যাশিং এর ক্ষেত্রে এম স্কোয়ারটা ডিফারেন্ট ক্রপ সিকোয়েন্স হয়। তাহলে এই ছিল আমাদের ডাবল হ্যাশিং। তার মানে আমরা মোটামুটি হ্যাশিংটা কমপ্লিট করে ফেললাম। আর তোমরা অ্যাসাইনমেন্ট বা সিটি 4 এর অল্টারনেটিভ অ্যাসাইনমেন্টের জন্য টেলএমএসটা চেক করে নিও। আরেকটা জিনিস সেটা হচ্ছে চেইনিং ভার্সন ওপেন অ্যাড্রেসিং, এই দুটার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখে নিই, যাতে আমরা বুঝতে পারি যে কখন আসলে আমাদের চেইনিং ইউজ করা উচিত হবে এবং কখন ওপেন অ্যাড্রেসিং ইউজ করা উচিত হবে। চেইনিং এর ক্ষেত্রে যদি আমরা শুরুতে টেবিল সাইজ না জানি এবং নাম্বার অফ এলিমেন্টস যদি আনপ্রেডিক্টিভলি গ্রো করে, যে শুরুতে তুমি হয়তো টেবিল সাইজকে 100 হিসেবে ডিক্লেয়ার করেছিলে, কিন্তু তোমার হয়তো 10,000টা এলিমেন্ট বা 1000টা এলিমেন্ট স্টোর করতে হতে পারে। তাহলে চেইনিং এর ক্ষেত্রে কি আমরা কি করতে পারি, যে টেবিল সাইজে থেকে বেশি নাম্বার অফ এলিমেন্ট স্টোর করতে পারি। কাজে কি ফ্লেক্সিবল ওয়ে থেকে আমরা কলিশনটাকে হ্যান্ডেল করতে পারবো। আর চেইনিং যখন আমাদের লোড ফ্যাক্টর 1 থেকে বেশি হয়, লোড ফ্যাক্টর কি মনে আছে জানো, যে এভারেজ নাম্বার অফ কিস পার স্লট, তখনও কিন্তু চেইনিং মোটামুটি ভালো পারফর্ম করে। আর ডিলিশন হ্যান্ডেল করা খুবই ইজি, কারণ যে এলিমেন্টটাকে আমি ডিলিট করতে চাই লিঙ্ক লিস্ট থেকে কি সিম্পলি ওই এলিমেন্টটাকে ডিলিট করে দিব, আর এক্সট্রা কোনো কাজ করতে হয় না। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ কি বলতো, যে চেইনিং এর ক্ষেত্রে আমাকে একটা প্রথমে নোড ক্রিয়েট করে সেই নোড ভ্যালু এর সাথে সাথে সেই নোডের নেক্সট নোড পয়েন্টারও কি স্টোর করতে হয় না। যে চেইনিং এর ক্ষেত্রে আমরা যদি বলি যে আমি একটা স্লটে একটা এলিমেন্ট, শুধু এলিমেন্টটাকে তো স্টোর করলে হয় না, তার নেক্সট পয়েন্টারও কি স্টোর করতে হয় না। তাহলে কি অনেক এক্সট্রা ইনফরমেশন আমাকে ইউজ করতে হচ্ছে, তাহলে কি অ্যাডিশনাল মেমোরি ইউজেস হচ্ছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর ওপেন অ্যাড্রেসিং কি, যে আমরা যদি আগে থেকেই জানি যে আমার টেবিলের নাম্বার অফ এলিমেন্ট ফিক্স, যে আমি যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করছি সেখানে 100টার বেশি ডেটা আমি স্টোর করবো না, তাহলে শুরুতে আমি 100 সাইজের একটা টেবিল ডিক্লেয়ার করে দিলাম। তাহলে ওই কেসে ওপেন অ্যাড্রেসিং একটা ভালো অপশন, যে আমরা যদি আগে থেকেই জানি যে নাম্বার অফ এলিমেন্টস আসলে কত হবে। আর এখানে দেখো ওপেন অ্যাড্রেসিং এর ক্ষেত্রে কিন্তু আমি কোনো একটা স্লটে যদি কলিশন হয়, তাহলে কিন্তু আমি টেবিলেরই অন্য একটা স্লট সার্চ করছি, আমি কিন্তু অন্য কোথাও স্লট সার্চ করছি না, বা অন্য কোনো এক্সট্রা ইনফরমেশন বা চেইন কিছুই ক্রিয়েট করছি না। তো কোনো এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন কিন্তু স্টোর করতে হয় না। আর ডিসঅ্যাডভান্টেজ কি, ডিলিশন একটু ঝামেলাযুক্ত। মনে আছে যে শুধু নাল সেট করে দিলেই হয় না, বরং সেটাকে আমরা ডিলিটেড হিসেবে রাখবো, এবং ইনসার্শনের ক্ষেত্রে ডিলিটেড কে একটা এমটি স্লট হিসেবে চিন্তা করব। আর সার্চিং এর ক্ষেত্রে এই স্তরটা ডিলিটেড, তার মানে পরবর্তীতে ভ্যালু থাকতেও পারে, সেভাবে আমাদের সার্চিং কে একটু মডিফাই করতে হবে। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টেবিল যখন বড় হয়ে যায়, তখন কি নাম্বার অফ কলিশনও বাড়তে থাকবে, ক্রপ সিকোয়েন্স বড় হতে থাকবে, তখন কি বলতো ইনসার্শন এবং সার্চিং এর টাইম কমপ্লেক্সিটি আসলে বেড়ে যেতে পারে। তাহলে এখন যদি তোমাদেরকে আমি বলি যে মনে করো কোনো একটা অ্যাপ্লিকেশনে নাম্বার অফ এলিমেন্টস আনপ্রেডিক্টেবলি গ্রো করতে পারে, তাহলে তখন কোন টেকনিক অ্যাপ্লাই করা উচিত? চেইনিং। আর আমরা যদি মনে করি যে না, নাম্বার অফ এলিমেন্ট ফিক্স, তাহলে আমার কি ওপেন অ্যাড্রেসিং ইউজ করা উচিত। যদি আমার সিনারিওটি এরকম হয়, মোর
ডিলিশন খুব একটা দরকার হয় না। নো ডিলিশন, নো ডিলিশন, তাহলে ওপেন অ্যাড্রেসিং একটা ভালো অপশন। কিন্তু যদি অনেক ফ্রিকুয়েন্ট ডিলিশন হয়, যদি অনেক ফ্রিকুয়েন্ট ডিলিশন হয়, যে আমি ইনসার্শনও যেমন করছি সেই রেট আমার ডিলিশনও হচ্ছে, তাহলে কি চেইনিং একটা ভালো অপশন। কারণ কি চেইনিং ডিলিশনকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে, জাস্ট লিঙ্ক লিস্ট থেকে এলিমেন্টটাকে ডিলিট করে দিলেই হয়ে যায়। তাহলে এগুলো একটু ভালোভাবে বুঝে বুঝে পড়ো, যেন থিওরিটিক্যাল কোয়েশ্চেন দিলে অ্যান্সার করতে পারো।